বছরের শুরুতে বা শেষে আমরা প্রতি বছর কোনো না কোনো ইকো রিট্রিট অবশ্যই যাই, আর এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর আমরা গিয়েছিলাম ইকো রিট্রিট দারিংবাড়ি। ওড়িশার 6টি জায়গায় হয় এই ইকো রিট্রিট। প্রকৃতির কোলে, প্রকৃতির মাঝে, প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়াই এই ইকো রিট্রিট। আর সেই প্রকৃতির সাথে একাত্ম হওয়াও যদি হয় দারিংবাড়ির মতন জায়গায়, তাহলে তো সোনায় সোহাগা। পাহাড়ের কোলে থাকা এই শহরটি উড়িষ্যার কাশ্মীর নামেও খ্যাত। দারিং সাহেব নামে কোনো এক জনৈক সাহেবের নাম অনুসারে এই জায়গার নাম হয় দারিংবাড়ি, অর্থাৎ দারিং সাহেবের বাড়ি। দারিংবাড়ি ইকো রিট্রিটের প্রথম পর্ব আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। এটি হলো দারিংবাড়ি ইকো রিট্রিটের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি যদি এখনো দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। সেদিন মধ্যাহ্ন ভোজন সেরে তারপর আমরা কি কি করলাম এবং পরের দিন চেক আউট অবধি কি কি করলাম তার বিস্তারিত বিবরণ রইল এই পর্বে। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের আবারও স্বাগত। চলুন শুরু করা যাক। এখন ঘড়ির সময় জানান দিচ্ছে 3:31, অর্থাৎ দুপুর 3:30 বাজে। আর আমরা আমাদের ট্রাভেলার গাড়িতে করে যাত্রা শুরু করে দিয়েছি। আর আমরা এখন যাচ্ছি ট্যুরের জন্য। ট্যুরে প্রথমে আমরা যাব পাতাবান্ধা ওয়াটারফল দেখার জন্য এবং তারপরে আমরা যাব কফি গার্ডেন। এই দুটো ইনক্লুডেড আছে আজকে আমাদের প্যাকেজে। এখন আমরা বেরোচ্ছি ট্যুরের জন্য। আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলাম। এখানে যারা দাঁড়িয়ে আছেন ওনারাও আমাদের সঙ্গে ট্যুরে গিয়েছিলেন, কিন্তু ওনারা বাসে করে যাননি, ওনারা নিজেদের গাড়িতে গিয়েছিলেন। আপনারাও চাইলে নিজেদের গাড়িতে যেতে পারেন। এখন আমরা দেখব কতক্ষণ লাগে প্রথম পয়েন্টে পৌঁছতে। এখন আমরা পৌঁছে গেছি পাতাবান্ধা ওয়াটারফলের গেটে। এখন দুপুর 3:49 বাজে, মোটামুটি 3:50। তো আমাদের মোটামুটি 20 মিনিট মতো সময় লেগেছে ইকো রিট্রিট থেকে পাতাবান্ধা ওয়াটারফল অব্দি পৌঁছতে। পাতাবান্ধা ওয়াটারফলের গেট থেকে পাতাবান্ধা ওয়াটারফল অব্দি রাস্তাটা কিন্তু ছিল ভীষণ সুন্দর। এই রাস্তাটা পুরোপুরি ছিল গ্রামের রাস্তা। এই রাস্তায় ছিল গ্রাম্য সুন্দর পরিবেশ, দুপাশের বড় বড় জঙ্গল, দূরে দেখা যাচ্ছিল পাহাড়, জঙ্গলের মধ্যে বন্য প্রাণী ও ছোটখাটো পাথর, এসবই চোখে পড়ছিল। তবে এই জলপ্রপাতের দিকে যাওয়ার পথে অনেক জায়গায় পাকা রাস্তা বা ভালো রাস্তা থাকলেও অনেক জায়গায় কিন্তু ছিল শুধুই পাথরের রাস্তা, আর রাস্তাটা কিন্তু ক্রমাগত নিচের দিকে নেমে যাচ্ছিল। আমরা প্রায় পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে এসেছিলাম আমাদের ট্রাভেলার গাড়িতে করে। পাহাড়ের গায়ে গোল গোল ঘুরে ঘুরে কিন্তু আমরা এসেছিলাম। আর অবশেষে আমরা পৌঁছে গেছি পাতাবান্ধা জলপ্রপাতের কাছে। আর পিছনে আছে আমাদের ওই ট্রাভেলার গাড়িটা। দেখুন এখানেও রাস্তাটা ঢালের মতন উপর থেকে নিচের দিকে নেমে গেছে, আর উপরে এখন সূর্যাস্ত হচ্ছে। আর আমাদের সামনে আছে এই জলপ্রপাত। তবে এই রাস্তাটা দিয়ে আসার সময় কিন্তু একটু সাবধানে আসবেন, কারণ এই রাস্তাটা কিন্তু ভীষণ স্লিপারি। ধুলোর জন্য হোক বা যার জন্যই হোক, এটা কিন্তু খুব স্লিপারি হয়ে গেছে। অনেক লোকই স্লিপ করে যাচ্ছিল, অনেকে স্লিপ করতে করতে বেঁচে গেছে। এখানে কিন্তু অনেকেই পিকনিক করতে এসেছেন। দেখুন গাড়ি নিয়ে একদম জলপ্রপাতের সামনে অবধি চলে এসেছেন, আর নিচেও কিন্তু অনেক লোক নেমেছেন। আর এই হলো পাতাবান্ধা জলপ্রপাতটি। এটি হলো সেই জলপ্রপাতটি যেটি ওই দিক থেকে এসে এরকম দেখুন এইভাবে বয়ে সামনের দিকে বয়ে চলেছে, এগিয়ে যাচ্ছে। দেখি সামনে একটু গিয়ে। জলপ্রপাতের বৈশিষ্ট্য হলো এটি অনেকটা জায়গা জুড়ে ছড়ানো। নিচে যারা পিকনিক করতে এসেছেন তারা কিন্তু স্নানও করছিলেন। সত্যি আজ যেন আমরা প্রকৃতির কোলে ঘুমিয়ে থাকা কোনো রত্নের সন্ধান পেলাম। আমরা
এখন পিছনের জঙ্গলের রাস্তা ধরে হেঁটে ওয়াটারফলের অর্থাৎ জলপ্রপাতের একদম সামনে চলে এসেছি। দেখুন রাস্তাটা উপর থেকে ক্রমাগত নিচের দিকে নেমে আসছে। পাতাবান্ধা ওয়াটারফলে প্রথমে আমরা যে পয়েন্টটাতে ছিলাম সেখান থেকে এই পর্যন্ত আসার রাস্তাটা তাও ঠিকঠাক ছিল, কিন্তু এখান থেকে সামনে অর্থাৎ জলপ্রপাতের একদম সামনের দিকে যাওয়ার রাস্তাটা ছিল ভয়ঙ্কর। এখানে কিন্তু কোনো সেরকম সিঁড়ি বা রাস্তা বানানো ছিল না, আপনাকে পাথরে চড়ে চড়েই কিন্তু এই জায়গাটায় পৌঁছতে হবে। যে দেখুন সবাই কেমন করে যাচ্ছে পাথরে চড়ে চড়ে। জলপ্রপাতের সামনে অবধি পৌঁছতে আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়েছিল, প্রচুর পাথর ডিঙিয়ে এখানে এসে পৌঁছতে হয়েছিল, কিন্তু এখান থেকে জলপ্রপাতের যে ভিউ পাওয়া যাচ্ছিল তা কিন্তু ছিল ভীষণ সুন্দর। জলপ্রপাতের সৌন্দর্য আমাদের কষ্টকে সার্থক করেছিল। তবে এই পর্যন্ত আসার রাস্তাটা কিন্তু যথেষ্ট বিপজ্জনক ছিল। একে তো পাহাড়ের উপরে পাথর দিয়ে দিয়ে আপনাকে আসতে হবে, তার উপরে পাথরের উপর দিয়ে যেহেতু জল বয়ে যাচ্ছে ক্রমাগত, তাছাড়াও এখানে বৃষ্টিও হচ্ছে, মনে হয় সেই জন্যই পাথরগুলো কিন্তু খুব পিছল ছিল। আমি কিন্তু ফেরত আসার সময় পিছলে পাথরের উপরে পড়ে গিয়েছিলাম। তাই আপনি যদি এই জলপ্রপাতের একদম সামনে অবধি আসতে চান তাহলে কিন্তু খুব সাবধানে আসবেন। এখন আমরা এই পাতাবান্ধা ওয়াটারফল দেখে ফিরছি, আর সামনে আমাদের সূর্যাস্ত হচ্ছে। ওই দেখুন কি সুন্দর লাগছে সূর্যাস্ত দেখতে। আর এখন আমরা যাব কফি গার্ডেন দেখার জন্য। এই যে জলপ্রপাতটা, এটা হয়তো লম্বায় ছোট, কিন্তু এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত হয়ে আছে। মানে এই জলপ্রপাতটা কিন্তু অনেকগুলো পয়েন্টে গিয়ে গিয়ে আপনাকে দেখতে হবে। পাহাড়ের ঢাল বেয়ে এই জলপ্রপাতটি বারবার নেমে গেছে। এই জলপ্রপাতের প্রত্যেকটা পয়েন্টকে কভার করতে কিন্তু আপনার অনেকটা সময় লাগবে। আমরা কেবলমাত্র 2টো পয়েন্ট কভার করেছি। এবার আমরা আবার আমাদের ট্রাভেলার গাড়িতে উঠে পড়ব আর বেরিয়ে পড়ব কফি গার্ডেন দেখতে যাওয়ার জন্য। এখন আমরা এই পাতাবান্ধা জলপ্রপাত থেকে ফিরে চলে এসেছি, আর এখন আমরা যাচ্ছি কফি গার্ডেন দেখার জন্য। আমরা পাতাবান্ধা জলপ্রপাত থেকে বিকেল 4:40 বেরিয়েছিলাম, আর এখন বিকেল 5:06 বাজে, আর আমরা এখন পৌঁছে গেছি কফি গার্ডেনে। অর্থাৎ পাতাবান্ধা জলপ্রপাত থেকে কফি গার্ডেন অবধি পৌঁছতে মোটামুটি আমাদের 25-26 মিনিট সময় লেগেছে। তবে এই কফি গার্ডেনটা কিন্তু ইকো রিট্রিটের কাছে ছিল। আমরা এখন এই কফি বাগান দেখতে চলে এসেছি, কিন্তু কফি বাগানে প্রবেশ করার আগে আমাদের এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। काली मिर्च है, ये कॉफी का है, कॉफी। अच्छा, ये ब्लैक पेपर है, पूरा ब्लैक हाँ। पेपर। जितना मनी प्लांट है ना, क्रीपर है, ये सब ब्लैक पेपर है। ब्लैक पेपर। ये सब कॉफी का है। कॉफी। जितना प्लांट है, कॉफी और ब्लैक पेपर। ये अच्छा, ये सारे कॉफी है यहाँ पे और ब्लैक पेपर। ब्लैक देखिए इतना है क्रीपर, वो ये सब ब्लैक पेपर का। अच्छा, चलो अंदर कर। এখন আমরা কফি বাগানে প্রবেশ করলাম। ये सारे कॉफी है, देखो ना उसको, ये कॉफी का है, इसमें कॉफी है, देखो कॉफी है, बहुत सारे कॉफी है। कॉफी खाई আমরা। ये काली मिर्च, काली मिर्च। এই ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার খাই না আমরা, এই ব্ল্যাক পেপার গাছ। এখন আমরা আছি কফি বাগানের ভেতরে, আর কফি বাগানে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য হলো পার অ্যাডাল্ট 10 টাকা, আর বাচ্চাদের জন্য পুরোপুরি ফ্রি। আর আপনাকে কিন্তু এই টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। আপনি যদি ইকো রিট্রিট থেকে আসেন তাহলেও এন্ট্রি ফিটা কিন্তু আপনাকে পে করতে হবে। আমরাও কিন্তু এন্ট্রি ফি পে করে ভেতরে এসেছি। আর এখানে দেখুন কফি বিক্রি করছেন ওনারা। ये कौन सा पेड़ है? ये कॉफी और ये ब्लैक पेपर का है। कॉफी ब्लैक पेपर का कितना प्राइस है? हाँ, 1 60 रुपया, 2 नेले 100 টাকা।
এই লাইট ले ले। আর এই কফি বাগানের ভেতর থেকে আপনি কফি গাছ বা গোলমরিচ গাছ চাইলে কিনতে পারেন। ওনারা একটা গাছ 60 টাকায় এবং দুটি গাছ 100 টাকায় বিক্রি করছিলেন। আর এই দেখুন কফির ফল, চারিদিকে এরকম গাছে প্রচুর কফির ফল ধরে আছে। আপনি চাইলে এই কফির ফল হাত দিয়ে টাচও করতে পারবেন। Cafe, take the picture and shoot in the video. Because we are blogger. এখন আমরা দারিংবাড়ি কফি বাগানের ভেতরে আছি। আর এই কফি গার্ডেনের ভেতরে একটা ছোট্ট ক্যাফে আছে, এটির নাম হলো দারিংবাড়ি ক্যাফে। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, এটি হলো সেই দারিংবাড়ি ক্যাফে। আমাদের গাইড আমাদের বলে গেলেন যে এখানকার কফি নাকি খুব বিখ্যাত, তাই আমরা টেস্ট করার জন্য এখান থেকে 1 কাপ কফি নেব। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড়। ওনারা দুজন কফি দিচ্ছেন সকলকে। আমি কিন্তু কফি লাভার নই, কফি ভালোবাসি না, তবুও আমি টেস্ট করার জন্য 1 কাপ নেব। আমরা শুধু টেস্ট করার জন্য 1 কাপ নেব। আর আমরা 1 কাপ কফি নিয়ে নিয়েছি, এখন টেস্ট করে দেখব। वहाँ पे क्या हो रहा है? ये ग्राइंड किया। तो ये क्या कोरापुट से आता है, ये जो कैफे में जो बेच रहा है? हाँ शुक्र। हाँ मेकिंग ही आ जाएगा ना। मतलब यहाँ पे कॉफी होता है फिर सुखाता है, हाँ सुखा फिर कोरापुट भेज देगा। कोरापुट पैकिंग ही प्रोसेसिंग में आ जाएगा और फिर यहाँ पे आ जाता है। এখানে বাচ্চাদের খেলার পার্ক রয়েছে। এই ক্যাফেটা কিন্তু খুব ছোট, কিন্তু এখানে ভিড় প্রচুর, অবশ্যই ট্যুরিস্টদের জন্যই। যেহেতু এটা বিখ্যাত তাই প্রচুর ট্যুরিস্ট এখানে আসেন। আর এই পার্কটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, পিছনে দুটো ময়ূর রাখা আছে, আর সামনেও দেখুন হরিণ রাখা আছে, আর এপাশে আছে বাঘ আর বাঘের ছানা, আর এদিকে আছে ভালুক আর ভালুকের শাবক। পুরো পরিবার এখানে রাজত্ব করছেন। এদিকে আছে রাজহাঁস, এদিকে আছে বন মানুষ, আর এপাশেও রাজহাঁস। এখানে সুন্দর করে একটা প্রজাপতি বানানো আছে, যেখানে আপনি নিজের ফটো তুলতে পারবেন। এদিকে বাচ্চাদের খেলার জায়গা, আর এদিকে একটা সুন্দর পুকুর আছে। এর চারিদিকে বসার জায়গাও আছে। এখানে আমরা কফি নিয়ে চলে এসেছি, পুকুরের ধারে ঘুরতে ঘুরতে কফি খাচ্ছি। আর দেখুন পুকুরের চারপাশটায় কিন্তু সুন্দর করে বাঁধানো বসার জায়গা করা রয়েছে। এখানে এরকম একটা শান্ত পরিবেশে বসে কিন্তু আপনি কফি খেতে পারবেন। এটা কোন আছে ডালি? আর এখানে কিন্তু এই বেডগুলোতে কফিকে শুকানো হয়। এখানের গাছে কফি হয়, তারপর এই বেডগুলোতে কফিকে শুকানো হয়। এইভাবেই এই বেডগুলোতে কফি শুকানো হয়ে গেলে ওনারা এই শুকনো কফিকে পাঠিয়ে দেন কোরাপুট। আর কোরাপুটে গ্রাইন্ড হয়, এবং গ্রাইন্ড হওয়ার পর প্যাকেট হয়ে এখানে আসে, এবং এখান থেকে ওনারা আবার বিক্রি করেন। এখানে এভাবে কফিকে শুকানো হয়। রাত্রিবেলা অ্যাকচুয়ালি ওশ পড়ে, ওই জন্য এগুলো ঢেকে দেন ওনারা। এটা হলো বেড নাম্বার 1। এরকম অনেক বেড রয়েছে। রাত্রিবেলা ওস পড়ে বলে ওনারা সমস্ত বেড এখন ঢেকে দিয়েছেন। এখন আমরা ফিরছি। এখন আমরা কফি গার্ডেন দেখে ফিরে আমাদের ট্রাভেলার গাড়িতে আবার উঠে পড়েছি। আর এখন সময় জানান দিচ্ছে বিকেল বা সন্ধ্যায় বলতে পারেন 5:49, অর্থাৎ মোটামুটি 5:50 বাজে। আমরা কফি গার্ডেন দেখে ফিরে চলে এসেছি। আর এখন আমরা ফিরে যাচ্ছি ইকো রিট্রিট। এখন আমরা ইকো রিট্রিটে ফিরে চলে এসেছি। এখন সময় হলো সন্ধে 5:57। 5:57-তে আমরা পৌঁছে গেছি ইকো রিট্রিট। আর সন্ধে 6টা থেকে ওনাদের হাই টি শুরু। একদম টাইমে পৌঁছে দিয়েছেন ওনারা, কারণ এখানে সন্ধে 6টা থেকে হাই টিতে আমাদেরকে জয়েন করানোর ছিল ওনাদের। আর এখন আমরা স্ন্যাক্স করতে যাব। স্ন্যাক্সে প্রথমেই আছে পকোড়া, এখানে আছে স্যান্ডউইচ, আর এখানে আছে কুকিজ। টি থ্যাংক ইউ। আর আমি চা নিয়ে নিয়েছি।
এই হলো আজকে আমার চা আর টিফিন। প্রথমে পকোড়া টেস্ট করব। স্যান্ডউইচটাও ভালোই খেতে ছিল। আমার মতো কার কার চায়ে বিস্কুট ডুবিয়ে না খেলে চা খাওয়াই অসম্পূর্ণ মনে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি স্যুপ নিয়ে চলে এসেছি, এখন স্যুপ খাবো। আর স্ন্যাক্স করা কমপ্লিট করে আমরা একটু খেলতে চলে গেলাম। এখানে কিন্তু অনেক খেলার জিনিস রাখা আছে। আর তারপরে শুরু হলো কালচারাল প্রোগ্রাম। এখানকার স্থানীয় আদিবাসী মানুষেরা নৃত্য প্রদর্শন করছিলেন। ওনাদের নৃত্য পরিবেশনা কিন্তু ছিল অভূতপূর্ব। আমরা ভীষণ উপভোগ করছিলাম। আর ওনাদের কিছুক্ষণ নৃত্য পরিবেশন করার পর আমরাও চলে গিয়েছিলাম স্টেজে। ওনাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে নৃত্য করেছিলাম। সেটা হয়তো ক্যামেরাতে রেকর্ড করা হয়নি, কিন্তু আমরা ভীষণ এনজয় করেছিলাম। সত্যি কথা বলতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা কিন্তু এই ইকো রিট্রিটের মানকে অনেকটা বাড়িয়ে দিয়েছিল। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ফলে আমাদের সন্ধ্যাবেলার অভিজ্ঞতা ভীষণ সুন্দর হয়ে গিয়েছিল। এখন এই ট্যুরের কিছু জরুরি তথ্য আপনাদেরকে জানাবো। এই ট্যুরটা আমরা বুক করেছিলাম odishaecoretreat.com সাইট থেকে। এটা ওড়িশা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি গুগলে ওড়িশা ইকো রিট্রিট সার্চ করেও এই সাইটটাতে পৌঁছে যেতে পারবেন। ওড়িশা ইকো রিট্রিট নভেম্বর থেকে মার্চ অব্দি খোলা থাকে। ওড়িশা ইকো রিট্রিটের প্যাকেজ ৫,০০০ টাকা থেকে শুরু হয়। ৫,০০০ টাকায় আপনি ডিলাক্স সুইট টেন্ট পাবেন। আমরা প্রিমিয়াম সুইট টেন্ট বুক করেছিলাম, ওটা প্রাইস ছিল ৭,০০০ টাকা। আর ট্যাক্স নিয়ে আমরা ৮,৭০০ পে করেছিলাম। এখন রাত ৯:০৫ বাজে। আর এখন আমাদের ইকো রিট্রিটের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হলো। আর আমরা ডিনার করতে চলে এসেছি। এটা কিন্তু সেই ডাইনিং হল। আর এখানে কিন্তু অনেকেই বসে পড়েছেন ডিনার করার জন্য। আর ডিনারে কি কি আইটেম আছে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রচুর কিছু আইটেম আমি এখন দেখতে পাচ্ছি। ডিনারে প্রথমেই রয়েছে স্যালাড, শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, এখানে একটা আলুর চাট মতন, এখানে পাস্তা স্যালাড, ছোলার স্যালাড, এখানে আছে পাঁপড়, এরপরে আছে স্যুপ। এটা কিন্তু ভেজ স্যুপ। এখানে স্যুপ নেওয়ার জন্য বাটি রাখা আছে। এখানে মেন কোর্সের আইটেম শুরু হলো। এখানে প্রথমেই আছে বেগুন ভাজা, তারপর আছে শিম আলু ভাজা, এরপরে আছে আরবি আলু টিক্কা। এটা হলো আরবি আলু টিক্কা। এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। এরপরে আছে একটা মিক্স ভেজ, আর এখানে একটা মিলিজুলি সবজি, মানে এটাও একটা মিক্স ভেজ মতন। এরপরে আছে পনির চিলি গ্রেভি বা চিলি পনির। এরপরে আছে চানা মশালা, আর এরপরে ছিল গোবি সিমলা কষা। এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। এরপরে আছে ভেজ হাক্কা নুডলস, আর এখানে আছে ডাল ফ্রাই, আর এরপরে সাদা ভাত রয়েছে। ওনারা কিন্তু এরকম হাতে করে রুটি সার্ভ করছিলেন। আর এদিকে আছে নন ভেজ স্যুপ, আর এখানে আছে এগ কষা অর্থাৎ ডিমের কারি, এরপরে আছে প্রন কারি অর্থাৎ চিংড়ি মাছের কারি, এরপরে আছে ডেজার্ট সেকশনে লকির ক্ষীর আর গাজরের হালুয়া অর্থাৎ লাউয়ের পায়েস আর গাজরের হালুয়া। এখানে সেই জুসটা যেটা আমরা সকালে খেয়েছিলাম। আর এখানে লাইভ কাউন্টারে আছে কাবাব। क्या क्या कबाब है भैया? मलाई टिक्का है मैडम, तंदूर चिकन टिक्का है, हरियन कबाब। ओके, अभी आप जो कर रहे हैं ये कौन सा है? हरियन कबाब, हरियन कबाब। हरियाली कबाब। अच्छा, ये तंदूरी मशरूम। ये तंदूरी मशरूम। अच्छा, हरियन कबाब है। ये भी बना ये भी के बाद ये वाला कौन सा है? मलाई मलाई कबाब। अच्छा, আমরা আমাদের জন্য সব রকমের কাবাব এক পিস করে অর্ডার করে দিলাম। এখানকার কাবাবের টেস্ট ভীষণ ভালো ছিল। আমার কিন্তু এখানকার কাবাব ভীষণ ভালো লেগেছিল। थैंक यू।
আমার পার্সোনালি স্যুপ আর কাবাব একসঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এই কম্বিনেশনটা আপনাদের মধ্যে কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি কাবাব টেস্ট করে দেখব। কাবাব আর স্যুপ দুটোই আমার ভালো লেগেছিল। স্যুপ আর কাবাবের পর মেন কোর্স শুরু করলাম। মেন কোর্সে আমি নিয়েছিলাম চাউমিন, চিলি পনির, অল্প একটু পাস্তা। এটা স্যালাডের মধ্যেই ছিল কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এটা ছিল প্রন কারি অর্থাৎ চিংড়ি মাছের কারি। এটা আমার ভালো লেগেছিল কিন্তু এটা হয়তো ভাত দিয়ে বেশি ভালো লাগতো। এটা একটা আচারি আলুর মতন ছিল, মানে স্যালাডে কাউন্টারই ছিল। আর এটা ছিল আরবি আলু টিক্কা। এটা তো দারুণ খেতে, আলু টিক্কা। আর আরবি আলু টিক্কাটা আমার দারুণ লেগেছিল। আমাদের নৈশ ভোজন এখন সম্পূর্ণ হলো। আমরা এখন আমাদের টেন্টে ফিরে যাব। বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, ভেতরে অতটা বোঝা যাচ্ছে না, ভেতরটা গরম গরম হয়ে আছে। বাইরেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। শুভ সকাল বন্ধুরা, আজকে হলো পরের দিন অর্থাৎ 21শে ডিসেম্বর 2025। আজ আমরা সকাল সকাল উঠে পড়েছি যোগা করতে যাওয়ার জন্য। এখন অতটা ঠান্ডা লাগছে না, রাত্রে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগছিল, কিন্তু ঠান্ডা আছে। এখন ঘড়িতে সকাল 7:11 বাজে আর এখন আমরা যাচ্ছি যোগা করার জন্য। যে টাইম টেবিল দেওয়া ছিল ওখানে লেখা ছিল যোগা সকাল 6:30 থেকে শুরু হবে। গুড মর্নিং। কিন্তু আমরা যখন 6:30টার সময় গিয়েছিলাম ওনারা আমাদের বললেন যে একটু দেরি হবে শুরু হতে, 7টা হয়ে যাবে। তাই এখন আমরা 7টার সময় যাচ্ছি যোগা করার জন্য। সামনে সূর্যোদয় হচ্ছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখন সকাল 7:11 বাজে আর যোগা শুরু হয়ে গেছে। অনেকেই যোগা করা শুরু করে দিয়েছেন। আমিও চললাম যোগা শুরু করতে। আর আমাদের ইনস্ট্রাক্টরের সাথে যোগা করে টেন্টে গিয়ে একটু ফ্রেশ হয়ে এসে আবার আমাদের যোগা ইনস্ট্রাক্টরের সাথে বেরিয়ে পড়লাম নেচার ট্রেলের উদ্দেশ্যে। এখন আমাদের যোগা সেশন কমপ্লিট হয়ে গেছে আর এখন সময় হলো সকাল 8:20। সকালে একটা নেচার ট্রেল বা নেচার ওয়াক বা প্রকৃতির মাঝে হাঁটা আপনি বলতে পারেন একটা ইনক্লুডেড আছে এই প্যাকেজে। সামনে আমাদের এই ইকো রিট্রিটের সামনেই একটা ছোট পার্ক আছে, সেখানেই নিয়ে যাবেন ওনারা আমাদেরকে। আমাদের যিনি যোগা টিচার উনি নিয়ে যাবেন আমাদের। এই জায়গাটি ভুবনেশ্বর থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত। জায়গাটি দারিংবাড়িতে অবস্থিত। এই দারিংবাড়ি ওড়িশার কান্ধামাল জেলায় অবস্থিত। পূর্বঘাট পর্বতমালায় অবস্থিত এই অসাধারণ সুন্দর জায়গাটির চারিদিকে আপনি দেখতে পাবেন কফি আর গোলমরিচের ক্ষেত। আর এই জায়গা থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে আছে প্রচুর পাইনের বন এবং ছোট ছোট ভ্যালি। এটি হলো সেই নেচার পার্ক। এখানেও আপনাদেরকে এন্ট্রি টিকিট নিজেদেরই কাটতে হবে। আর এখানে আসার সময় প্লিজ ক্যাশ নিয়ে আসবেন, কারণ এখানে ফোন পে চলে না। এখন আমরা এই নেচার পার্কের ভিতরে আছি আর এখানে এন্ট্রি ফি হলো 15 টাকা প্রতিজন। এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি বানানো ছিল। সকাল সকাল এই জায়গাটায় ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। ভুবনেশ্বর বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এই জায়গাটি 248 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গার সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো বেরহামপুর রেলওয়ে স্টেশন, যেটি এখান থেকে 123 কিলোমিটার দূরে অবস্থিত।
দারিংবাড়ি পাহাড়ের উপরে অবস্থিত, তাই আপনাকে এখানে আসতে গেলে পাহাড়ি রাস্তা হয়েই আসতে হবে। আর এখানকার পাহাড়ি রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। অনেক হেয়ারপিন যুক্ত এই রাস্তাগুলি যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। এখন আমরা এই নেচার ওয়াক সম্পূর্ণ করে ফেরত আসছি। এখন সকাল 9:15 বাজছে আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। সকালে প্রথমে আমরা গিয়েছিলাম যোগা করতে, তারপরে একটা নেচার ওয়াকে গিয়েছিলাম। এত কিছু করে কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি। আজকে সকাল 10টায় আমাদের চেক আউট, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে চলে আসবো। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে প্রথমেই আছে ইডলি, তার সাথে ইডলির 2 রকমের চাটনি, আর এখানে আছে সাম্বার, আর এরপরে আছে পুরি, আর পুরির সাথে তরকারি মানে পুরি সবজি, আর এখানে আছে হলো পোহা বা চিড়ের পোলাও, এখানে আছে ভেজিটেবলস, আর এখানে আছে ডালিয়া, আর এরপরে আছে হলো ওটস, আর এখানে বয়েলড এগ আছে অর্থাৎ সেদ্ধ ডিম, এখানে চা কফি আছে, এছাড়া এখানে আছে স্প্রাউটস, আর এখানে ফ্রুটস আছে, ফ্রুটসে আছে তরমুজ, কলা, আর এখানে স্যান্ডউইচ আছে, আর এখানে কাঁচা ব্রেডও আছে যেটা আপনি এখানে টোস্ট করে নিতে পারবেন, টোস্টার রাখা রয়েছে, তার সাথে জ্যাম আর বাটারও দেওয়া আছে, আপনি টোস্ট করে জ্যাম বাটার লাগিয়ে খেতে পারবেন। এখানে আছে সেরালস অর্থাৎ কর্নফ্লেক্স এবং চকোস, এরপরে আছে জুস, এখানে আপনি জুস পাবেন, আর এরপরে লাইভ কাউন্টারে তৈরি হচ্ছে ধোসা। এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে আমি নিয়েছি জুস, ওয়াটারমেলন, পোহা, স্প্রাউটস, সেদ্ধ ডিম, আর ধোসা আর কর্নফ্লেক্স। সকালে আপনি এখানে এটিভি রাইডসও করতে পারবেন। এখন সকাল 10:15 বাজছে আর এখন আমরা চেক আউট করব। এই ইকো রিট্রিট থেকে বেরিয়ে আমরা যাব গোপালপুর। গোপালপুর যাওয়ার পথে রাস্তায় কিছু জায়গা দর্শন করে যাব। আমরা এখন ইকো রিট্রিট থেকে বেরিয়ে পড়ব। আমি আমার ইকো রিট্রিটের এই ব্লগ এখানেই সমাপ্ত করছি। আপনি আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টে আপনাকে সেই তথ্য সরবরাহ করে সাহায্য করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বাই করে দাও। অবশেষে আমরা ইকো রিট্রিট থেকে এই ইলেকট্রিক ভেহিকেলে করেই বিদায় নিলাম। এবার আপনাদের সঙ্গে দেখা হবে গোপালপুরে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।